بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় 2024 ব্যাচের ইন্টারমিডিয়েট এবং আলিম শিক্ষার্থীগণ, তোমাদের জন্য আজকে একটি ধামাকা ক্লাস নিয়ে এসেছি ওয়ান একাডেমির পক্ষ থেকে। এবং আজকের ক্লাসটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রশ্ন সমাধান 2021-22-এর প্রশ্ন আজকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা আসলে কেন বেশি ইম্পর্টেন্ট, কেন তোমাদের মনোযোগ দিয়ে করা উচিত, এর কারণ হচ্ছে বর্তমানে যারা ইন্টারমিডিয়েট এবং আলিম পরীক্ষা দিবা এবং পরীক্ষা দিচ্ছ, তাদের কিন্তু আগামী 1 মাস পর এর চেয়েও অনেক বড় কঠিন পরীক্ষা সামনে আসতেছে, অনেক বড় লড়াই অপেক্ষা করতেছে, অনেক বড় যুদ্ধ অপেক্ষা করতেছে। যেই যুদ্ধ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ। বাংলাদেশের মধ্যে টপ ক্লাস ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এখানে ভর্তির জন্য বাংলাদেশের মেধাবীরা প্রতি বছর কিন্তু অনেক বেশি লড়াই করে থাকে। যেটা সংক্ষিপ্ত উদাহরণ যদি আমি দিতে চাই, যে গত বছর দেখা গেছে যে 95,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, যেখানে মাত্র ক্ষয় ইউনিটের জন্য 1700 সিট বরাদ্দ রয়েছে। তো এখন আমি বলতে চাই যে এই পরীক্ষা বা এই ভর্তি যুদ্ধ খুবই ইম্পর্টেন্ট এবং খুবই তোমার জন্য প্রাসঙ্গিক, তোমার লাইফে সামনে এগিয়ে যাওয়ার জন্য। সো এটার প্রশ্ন সলভ করলে কি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তোমার পড়াশোনার কোন কোন স্টেজে থাকা উচিত, কোন কোন টপিক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত, এবং বাংলায় কোন কোন বিষয় পড়লে সবচেয়ে বেশি কমন আসতে পারে, এমন ধারণা কিন্তু আজকের প্রশ্ন সলভ করলে তুমি বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে আসলে বেশি প্রশ্ন হয়। সো কথা না বাড়িয়ে আমি ক্ষয় ইউনিটের 2021-22-এর বাংলা প্রশ্ন আজকে সমাধান করব। শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে তুমি খুব সহজেই বুঝে যাবে কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে প্রশ্ন সলভ করতে হবে, পাশাপাশি তোমার প্রিপারেশন বাংলায় কেমন হওয়া উচিত। সো আমি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছ, সিরাজউদ্দৌলা নাটকে দ্য ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে? অপশন আছে 4টা, সাফরেকে, বদ্রি আলীকে, মীর মর্দানকে এবং নারায়ণ সিংকে। এখন যদি তুমি আসলে এটার সঠিক উত্তর না জানো, তাহলে কি করতে হবে, বিভিন্ন অপশন বাদ দিতে হবে। যেমন ধরো সিরাজউদ্দৌলা যে একটা নাটক আমাদের সিলেবাসে আছে ইন্টারমিডিয়েট এবং আলিম পরীক্ষার্থীদের, সেই সিরাজউদ্দৌলা নাটকের আসলে যে প্রধান সেনাপতি, সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল মির্জাফর। প্রধান সেনাপতি ছিল মির্জাফর। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে মির্জাফর যেহেতু প্রধান সেনাপতি, তারই তো আসলে দ্য ব্রেভেস্ট সোলজার হওয়ার কথা, কিন্তু আসলে তার নাম কিন্তু অপশনে নাই। এখন তোমার মাথায় রাখতে হবে যে মির্জাফর সে কিন্তু সিরাজউদ্দৌলা সহ বাঙালির বিরুদ্ধে তিনি আসলে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের পক্ষে কাজ করেছিল। সো দ্যাটস ওয়াই তার নামটা এখানে আসবে না। এখানে অপশনে আছে প্রথমে সাফরে হচ্ছে ফরাসি সৈনিক, সাফরে হচ্ছে ফরাসি নাগরিক, যে আসলে সিরাজউদ্দৌলার পক্ষে এবং ইংরেজদের বিপক্ষে কি করেছিল, যুদ্ধ করেছিল এই সাফরে। তাহলে এই অপশনটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে না। এরপরে বদ্রি আলী বলতে আসলে কেউ নাই, সো এই অপশনটাও বাদ দাও। এরপরে দেখো নারায়ণ সিং হচ্ছে মূলত সিরাজের গুপ্তচর। নারায়ণ সিং হচ্ছে সিরাজের গুপ্তচর। তো সিরাজের গুপ্তচরের মূল মানে ছদ্ম নামটা কিন্তু হচ্ছে রাইসুল জুহালা। ওকে, সো একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা অবজার্ভ করতে হবে। সো রাইসুল জুহালার আসল নাম হচ্ছে নারায়ণ সিং। সো দ্যাটস ওয়াই এটাও অপশন হচ্ছে না। তার মানে মীর মর্দানকে মূলত দ্য ব্রেভেস্ট সোলজার মানে সাহসী সৈন্য বলা হয়েছে, এবং মীর মর্দানি কিন্তু আস্থার সাথে, বিশ্বাসের সাথে, সাহসের সাথে সিরাজের পক্ষে শেষ পর্যন্ত লড়াইটা আসলে করে গেছে। সো 1 নাম্বার সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। এরপর চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে আসছে ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? 4টা অপশন আছে, একটা জোয়ার ভাটাহীন, একটা চোরাবালিময়, একটা খরস্রোতা, একটা অন্তঃসলীলা। এখন ফল্গু নদীর বৈশিষ্ট্য, আচ্ছা জোয়ার ভাটাহীন বলতে যেখানে জোয়ার ভাটা থাকে না এমন একটা জিনিস। তারপরে যেহেতু নদীতে এটা থাকা আসলে সম্ভব না, সো এই অপশনটা সচরাচর হবে না। সঠিক উত্তর চোরাবালি মানে
চোরাবালিও হবে না। এর কারণ হচ্ছে চোরাবালি বলতে বোঝায় যে চিকচিক করে বালি নদীর তীরে থাকে, এই চোরাবালি মূলত থাকে সমুদ্রের তীরে, এগুলো নদীর তীরে আসলে থাকে না। এবং তোমরা যারা নদী দেখছো বাংলাদেশের, সেই সংস্কৃতিতে আসলে চোরাবালি থাকে না। সো দ্যাটস ওয়াই এটাও কিন্তু বৈশিষ্ট্য হবে না। এরপরে আসছে খরস্রোতা। খরস্রোতাও হবে না, কেননা অনেক বেশি স্রোত সবসময় বিরাজমান থাকে সমুদ্রতে। সো নদীতে আসলে অনেক বেশি স্রোত কিন্তু থাকে না। এখন 4 নাম্বার অপশনটা হচ্ছে অন্তঃসলীলা। এই শব্দটাই হয়তো তুমি জীবনে শোনো নাই বা এটার অর্থ আসলে বোঝো না। সো আমি একটু অর্থ আগে বুঝাই। অন্ত মানে অভ্যন্তরে, অন্ত মানে অভ্যন্তরে বা হচ্ছে ধরো ভেতরে, অভ্যন্তরে বা ভেতরে। আর সলিলা হচ্ছে, সলিল মানে হচ্ছে পানি বা জলাশয়, সলিল মানে হচ্ছে পানি বা জলাশয়। তার মানে অর্থ দাঁড়াচ্ছে কি, অর্থ দাঁড়াচ্ছে ভেতরে যার পানি থাকে তাকেই কি বলে, অন্তঃসলীলা। সো এইটাই হবে সঠিক উত্তর, যেহেতু নদীর ভিতরে মানে অনেক বেশি পানি থাকে বা ওটা একটা অনেক বড় জলাশয়, দ্যাটস ওয়াই সঠিক উত্তর হবে অন্তঃসলীলা। ওকে, সো 2 নম্বর প্রশ্ন আমাদের সমাধান করা শেষ। আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন? এটা বিশ্লেষণের কিছু নেই, বিকজ এটা একদম জ্ঞানমূলক প্রশ্ন। এটা চলে আসছে কোথা থেকে? 52 দিনগুলি থেকে। আমাদের কিন্তু গল্পে একটা আমাদের সিলেবাসে একটা গল্প আছে, সেটা হচ্ছে 52 দিনগুলি, 52 দিনগুলি। এবং এটা একদম চোখ বুজে উত্তরটা হবে চারটি চিঠি কিন্তু তিনি জেলে থাকা অবস্থায় লিখেছিল, বা যখন ধর্মঘট চলে বিভিন্ন নেতাদের কাছে বা তার ফ্যামিলি মেম্বারদের কাছে। ওকে, এরপর 4 নম্বর প্রশ্ন আসছে শব্দ অর্থ। এখন বলতে পারো যে এই শব্দ অর্থ কেন আসলো। এখন তোমাদের একটু জানিয়ে রাখি যে গদ্য, পদ্য বা নাটক উপন্যাস থেকে প্রশ্ন আসার পাশাপাশি তোমাদের কিন্তু বাংলার ব্যাকরণগত দিক থেকেও প্রশ্ন হবে, পাশাপাশি বাংলার যে মুখস্থ পার্ট যে বিষয়গুলো, যেমন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এবং হচ্ছে ধরো যে তোমার এখান থেকে মাঝে মধ্যেই কিন্তু বানান, উচ্চারণ এগুলোও কিন্তু আসে। তার মানে মুখস্থ পার্টের বিষয়গুলো এবং ধরো যে এক কথায় প্রকাশ, এগুলো কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখানেও যথেষ্ট প্রিপারেশন নেওয়ার তোমাদের সুযোগ রয়েছে এবং অনেক বেশি এমফাসাইজ করতে হবে। এর কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 0.50 অথবা 0.005-এর জন্যও কিন্তু অনেক সিরিয়াল, 1000 সিরিয়াল পিছনে চলে যায়। আমি যেই টিচারের কাছে আমার কলেজে বাংলা পড়েছি, মাহবুব স্যার, সেই মাহবুব স্যার বলছে যে তার সিরিয়াল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2100 সামথিং, মানে 2100 সামথিং সিরিয়াল ছিল। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় গত 2 বছর আগে থেকে কিন্তু 2300 সিট ছিল, বর্তমানে সিট সংখ্যা কমে 1700 এনেছে। সেই স্যার বলছে যে তার 0.5-এর জন্য সিরিয়াল 1000 পিছনে চলে গেছে। তার মানে 1 মার্কসও কিন্তু আসলে গুরুত্বহীন হিসেবে দেখার কোনো সুযোগ নেই। সো এই প্রশ্নের উত্তর আমরা সলভ করতে চলে যাই। তাঁত শব্দের অর্থ কি? এটার মানে হচ্ছে পিতৃতুল্য, দ্যাটস ওয়াই এটা সঠিক উত্তর হবে বাবা। দ্যাটস ওয়াই তাঁত শব্দের অর্থ হবে বাবা। অপশনে যে অন্যান্য অপশনগুলো আছে এগুলো কিন্তু আসলে সঠিক হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, সেই অস্ত্র কবিতায় কোন প্রতিশ্রুতির কথা বলা হয়েছে? বর্তমানে যারা স্টুডেন্ট আছো এবং বর্তমানে যারা আসলে ইন্টারমিডিয়েট বা আলিম শিক্ষার্থী, তারা কিন্তু এই সেই অস্ত্র এই কবিতার আসলে নাম শোনো নাই, কেননা এটা আসলে বর্তমানে সিলেবাসে তোমাদের নেই। বর্তমানে ফেব্রুয়ারি 1969 সিলেবাসে আছে। তো আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এই সেই অস্ত্র ছিল কবিতাটা, এবং এটা হচ্ছে আহসান হাবিবের লেখা একটা কবিতা। ওকে, সো এই আহসান হাবিবের যে সে অস্ত্র কবিতা, এটার বিষয়বস্তু কি, যেহেতু তোমরা পড়ো নাই, সংক্ষেপে একটু বললে যে যেই পৃথিবীতে যুদ্ধ থাকবে না, বিগ্রহ থাকবে না, সংঘাত থাকবে না, যুদ্ধ বিগ্রহ সংঘাত বাদ দিয়ে কল্যাণের পৃথিবী প্রতিষ্ঠিত করা, যেখানে শান্তি থাকবে, সমতা থাকবে, এমন একটা পৃথিবী তিনি আসলে কল্পনা করেছে। বিশেষত এই সেই অস্ত্রটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে পরিপ্রেক্ষিতে রেখে যে এটা রচনা করা হয়েছিল, যে যুদ্ধের যে ভয়াবহতা এটাকে উপেক্ষা করে কিভাবে শান্তিপূর্ণ পৃথিবী গঠন করা যায়, এই বিষয়ে কবি আহসান হাবিব আসলে গুরুত্ব দিয়েছিল। সো এখানে বলা হয়েছে কোন প্রতিশ্রুতির কথা এই কবিতায় বলা হয়েছে? নিশ্চয়ই এটার সঠিক উত্তর হবে মানব প্রেম। এটার সঠিক উত্তর হবে মানব প্রেমের কথা বলা হয়েছে। ফাইন।
আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এখানে বলা হয়েছে নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত। তোমাদের বলে রাখি যে ইন্টারমিডিয়েটে যারা এখন পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু বাংলায় বানান উচ্চারণ দুইটা থেকেই ইন্টারমিডিয়েটে পরীক্ষায় প্রশ্ন আসে। সুতরাং এটাকে অবহেলা করে পড়ার কোনো সুযোগ নেই যে ইন্টারমিডিয়েটে এটা শেষ। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার কনফার্ম বানান উচ্চারণ থেকে একটা একটা করে কমপক্ষে দুইটা প্রশ্ন আসবে। সুতরাং এই বিষয়ে তোমার যথেষ্ট এমফাসাইজ করার সুযোগ রয়েছে এবং করতেই হবে। তার মানে এখানে প্রমিত বানানের উদাহরণ চাওয়া হয়েছে। তো আমরা একটু অপশনগুলো দেখি। সমীচীন, এটা কিন্তু সঠিক বানান না, কেননা সমীচীনের সঠিক বানান হবে ময় এবং চয় দীর্ঘিকার। সো বাকিগুলো সঠিক হলেও একটা ভুল হলে এই অপশনটা ভুল। পরে আছে সমীক্ষণ, এই জায়গায় কিন্তু মূর্ধন্য হবে। বিষণ্ণ বানান, বাল্মীকি বানান ঠিক আছে, যাই হোক। তারপরে আছে ঘ নম্বরটা বলি, পরিষ্কার, বিভীষিকা, পৌনঃপৌনিক। এই জায়গায় দেখো পুরস্কার, বিভীষিকা এই বানানেও কিন্তু ভুল রয়েছে, কেননা বিভীষিকা বানানে এখানে এটা হবে না, পাশাপাশি পরিষ্কার বানানে এই জায়গায় ভুল রয়েছে। সো দ্যাটস ওয়াই যেহেতু ক, খ এবং ঘ এগুলো ভুল রয়েছে, তার মানে সঠিক অপশন হবে নির্নিশেষ, অপরাহ্ন এবং মুমূর্ষ। মুমূর্ষ বানানে মনে রাখতে হবে শুরুতে এবং শেষে রস্যুকার, মাঝখানে হবে দীর্ঘকার, এবং অপরাহ্নে বানানটায় নটা হবে হয়ের নিচে। এখন তোমাদের একটু দুইটা বানান লিখে দেখাচ্ছি। ধরো অপরাহ্নে তুমি পাশে ন দিলা, আরেকটা হচ্ছে অপরাহ্ন বানান লিখতে তুমি নিচে ন দিলে। দুইটার পার্থক্য কি? দুইটার পার্থক্য হচ্ছে যেটা পাশে থাকবে এটা হচ্ছে দন্ত ন, আর যেটা নিচে থাকবে এইটা হচ্ছে মূর্ধন্য ন। সো দ্যাটস ওয়াই অপরাহ্ন বানানে নিচে এই নয়ের উপস্থিতি থাকতে হবে, এবং সঠিক উত্তর হবে গ নাম্বার। গ নাম্বারটা অপশনটা কিন্তু সঠিক বলে গণ্য হবে। ওকে, সো তারপর আসছে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে, উদ্ধৃত রচনটি যে রচনার অন্তর্গত। এখন বারান্দাওয়ালা টুপি বলতে মূলত বুঝাইছে যে রেইনকোট গল্পে তোমার নুরুল হুদা, নুরুল হুদার যেটাকে বলে যে তাকেই প্রধান ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হয়েছে, এবং নুরুল হুদার যে শ্যালক তার নাম হচ্ছে মিন্টু। সেই মিন্টুর কিন্তু একটা রেইনকোট ছিল, এবং পাকিস্তানি মিলিটারিরা যখন নুরুল হুদাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন কিন্তু এই মিন্টু বা এই শ্যালকের রেইনকোট পরিহিত অবস্থায় ছিল নুরুল হুদা, এবং তার এই রেইনকোটে তোমরা জানো যে আলাদা একটা টুপি থাকে। এই টুপিটাকেই মূলত বারান্দাওয়ালা টুপি বোঝানো হয়েছে, এবং এই টুপি শরীরে মুক্তিযুদ্ধের যে একটা উষ্ণতা, মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে। এই কারণেই মূলত তাকে যে প্রচণ্ড পরিমাণ মারা হয় এটাকে তার স্রেফ উৎপাত বলে মনে হয়। সুতরাং এটা কনফার্মলি এটার উত্তর হবে রেইনকোট। সো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রেইনকোট। আমরা চলে যাচ্ছি 8 নম্বর প্রশ্নে। এই যে তোমাদের বলতেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার মুখস্থ বিষয় থেকে, অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ থেকে তোমার বেশ ভালো পড়াশোনা বা জ্ঞান রাখতে হবে। সো দেখতেই পাচ্ছ পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন চলে আসছে, এবং আমাদের বহুল প্রচলিত বা আমরা এই শব্দটা অনেকেই শুনছি যে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার বাংলা কি এইটা আসলে জানি না। স্টেক হোল্ডার বাংলা কিন্তু অংশীজন। এটা আসলে বিশ্লেষণ কিছু নাই, এটা হচ্ছে কনফার্ম পারিভাষিক শব্দ যে কোনো নির্দিষ্ট একটা থাকে। সো এটা মুখস্থ বিষয়ের অংশ, এবং তোমরা গ্রুপ স্টাডির মাধ্যমে বা একটা পড়া বারবার একটু রিহার্সাল বা রিভাইজ দিলে এটা খুব ভালোভাবে তোমরা মেমোরাইজ করতে পারবা, এবং পরীক্ষায় খুব ভালোভাবে প্রশ্নের উত্তর করতে পারবা। এরপরে চলে আসছে উপন্যাস থেকে। প্রথম প্রশ্নটা ছিল নাটক থেকে, এই প্রশ্নটা চলে আসছে উপন্যাস থেকে। দেখতে পাচ্ছ লালসালু উপন্যাসে প্রাণধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী চরিত্র কোনটি? এখানে দেখো খালেক ব্যাপারী তো হবেই না, আমিনা বিবি ইংরেজি। যাই হোক, এটা কাটা, এটা এই দুইটা ইরিলেভেন্ট। তাইলে দুইজন নারীর নাম আছে, আমিনা বিবি আর জমিনা। যেহেতু আমিনা বিবি হচ্ছে তোমার খালেক ব্যাপারীর স্ত্রী, সো দ্যাট এই নামটা আমরা বাদ দিই। এই জায়গায় মূলত জমিলাকে বোঝানো হয়েছে, কেননা তোমার লালসালু উপন্যাসে মজিদের দুইজন স্ত্রী, একজনের নাম হচ্ছে জমিলা আর একজনের নাম রহিমা। প্রথম স্ত্রীর নাম রহিমা, এবং সে একটু মোটামুটি দেখতে ধরো যে বেশ স্বাস্থ্যবান, পাশাপাশি মজিদকে সে ভয় করে, মেনে চলে। অন্যদিকে জমিলা হচ্ছে একটু বয়স কম, তরুণ, পাশাপাশি রক্ত গরম, এবং সে কিন্তু আসলে মজিদকে ততটা পছন্দ করে না। সো দ্যাটস ওয়াই এই জায়গায় জমিলেই মোটামুটি ফ্রাঙ্কলি কথা বলে, এবং তার ব্যক্তি বৈশিষ্ট্য বেশ ওপেন মাইন্ডেড। সো দ্যাটস ওয়াই সঠিক উত্তর হবে জমিলা।
চলে যাচ্ছি পরের প্রশ্নে। এটা কিন্তু ব্যাকরণ থেকে একটা প্রশ্ন হয়েছে। সো নিশ্চয়ই পারবো বাক্যটিতে নিশ্চয়ই আসলে কোন পদ, তার মানে এখানে নিশ্চয়ই কোন পদ। তো তোমরা যদি যে কোনো একটা শব্দকে নির্দিষ্ট একটা পদ হিসেবে জানো, কিন্তু বাক্যে কোথায় আসলে সেইটা ব্যবহার হয়েছে এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এবার এটা আইডেন্টিফাই করতে পারলেই তুমি পরীক্ষায় সঠিক উত্তর করতে পারবা। ওকে ফাইন। সো এরপর দেখো অপশন আছে প্রত্যয়ান্ত অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনুসর্গ অব্যয় এবং আছে অনন্যয়ী অব্যয়। এখন তোমাদের যদি একটু বলতে চাই, তোমরা ইংলিশে একটা নাম শুনছো প্রিপোজিশন। এই প্রিপোজিশন মানে হচ্ছে অনুসর্গ অব্যয় অথবা যেটাকে আমরা বলবো পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয় এবং তোমরা আরো একটা টপিকের নাম শুনছো পার্টস অফ স্পিচের, যেটা হচ্ছে ইন্টারজেকশন। সো ইন্টারজেকশনের মূলত বাংলাটাই হচ্ছে অনন্যয়ী অব্যয়। সো আমরা যখন বলি উফ বড্ড লেগেছে, সো এই উফ অথবা যে মরি মরি অর্থাৎ আশ্চর্যবোধক বা হচ্ছে কোনো বিষয়ে অতিরিক্ত ফোকাস করা বা হচ্ছে আবেগ অনুভূতি, এই সংক্রান্ত বিষয়গুলো অনন্যয়ী অব্যয়ের মধ্যে আলোচিত হবে। দ্যাটস ওয়াই নিশ্চয়ই পারবো এ জায়গা জোর দিয়ে বোঝানো হয়েছে, কনফিডেন্স আত্মবিশ্বাস প্রকাশ পাইছে। দ্যাটস ওয়াই এটা সঠিক উত্তর হবে অনন্যয়ী অব্যয়। ওকে ফাইন। সো আমরা চলে যাব 11 নম্বর প্রশ্নে, এবং এটা কোথা থেকে আসছে এটাও কিন্তু দেখো তোমরা নাটক থেকে আসছে। নাটক থেকে 1 নম্বর প্রশ্নটা আসছিল, 11 নম্বর প্রশ্নটাও আসছে। এখানে কি বলছে, আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে, সিরাজ কোন প্রসঙ্গে বলেছে। এতদিনের ভুল মানে এই যে রাজপ্রাসাদের যে ষড়যন্ত্র করেছে তারই আত্মীয় স্বজন, তারই বংশের মনে করো ঘসিটি বেগম তার খালা হয়, পাশাপাশি তার মন্ত্রিসভায় কাজ করে এমন লোক রাজবল্লভ, জগৎ শেঠ কিংবা এইসব যে ব্যক্তিবর্গ যারা তার পরিচিত, তার হয়ে কাজ করে কিন্তু তার সাথেই বিশ্বাসঘাতকতা করে, ইংরেজদের পক্ষে কাজ করে, অনেক ষড়যন্ত্রের পরিকল্পনায় তারা লিপ্ত হয়। এই প্রসঙ্গে মূলত এটা বলছে যে এত কিছু জানার পরেও সিরাজ কোনো স্টেপ নেয় নাই, যেটাই আসলে তার ভুল ছিল। তো এখানে বলা হয়েছে যুদ্ধক্ষেত্রে সরাসরি গমন ছাড়া মূলত এর কোনো সমাধান নেই। দ্যাটস ওয়াই তিনি মিন করছে যে যুদ্ধক্ষেত্রেই আগেই যাওয়া উচিত ছিল, এদেরকে আসলে এত প্রশ্রয় দেওয়া ঠিক হয় নাই। সো 11 নম্বরের উত্তর হচ্ছে ক। 12 নম্বরে চলে যাব, র একটি ধ্বনি। এই যে ধ্বনি থেকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বেশ ভালো প্রশ্ন আসে। এখন 4টা অপশন আছে দেখো, তরল, উৎস, কম্পনজাত, তারণজাত। উৎস ধ্বনি কোনগুলা, যেমন ধরো যে তোমার স দন্ত স, ধরো উৎসধ্বনি। এখন কম্পনজাত, তারণজাত অন্য অপশন, ফাইন। এখন তারণজাত ধ্বনি কোনগুলো, তারণজাত ধ্বনি হচ্ছে জিহ্বার একদম মনে করো আগা, এই জায়গাটা যখন দাঁতের উপর দিকে লাগে কোনো বর্ণ উচ্চারণের সময় বা তাড়না সৃষ্টি হয়, তখন কিন্তু ওই তালব্য জায়গায় স্পর্শ করলে সেটাকেই আমরা বলবো তারণজাত। এখন তারণজাত মানে তারণ সৃষ্টি হওয়া। এমন বর্ণ আছে 2টা তারণজাত বর্ণ বা ধ্বনি আছে 2টা, একটা ডর আর একটা হচ্ছে ডররা। 2টা ডররা, এই 2টাই কিন্তু হচ্ছে তারণজাত ধ্বনি। এটা কিন্তু তুমি ধ্বনি নিয়ে যদি পড়াশোনা করো, অল্প প্রাণ, মহাপ্রাণ, এগুলো কিন্তু পরীক্ষায় ঘোষ, অঘোষ ধ্বনি এগুলো থেকে প্রশ্ন আসে। সুতরাং 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তারণজাত। তুমি নিজের মুখেই উচ্চারণ করলে বুঝতে পারবা যে এটার উচ্চারণ স্থল আসলে কোথায়। এখন চলে আসছে তমিষ্ঠা শব্দের যথার্থ উচ্চারণ। আগে কিন্তু বানান থেকে একটা প্রশ্ন আসছে, এখন উচ্চারণ থেকে। তোমাদের এই জন্যই বলতেছি যে প্রশ্ন সলভ করলে বুঝতে পারবা কোন কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রশ্ন হয়। এখন তোমাদের একটু এটা যদি লিখতে চাই, এই জায়গা একটু জাস্ট মিস্টেক, সেটা হচ্ছে তমিশ্রা, এটার অপশনটা হবে তমিশ্রা। আচ্ছা ওকে, সো এটা হবে হসন্ত। তার মানে এই জায়গায় বলছে তমিশ্রা, আমি একটু লিখে দিচ্ছি, তমিশ্রা শব্দের যথাযথ উচ্চারণ কোনটি। তার মানে অপশন আছে তমিসূত্রা, তমিশ্রা, এটা ওকার আছে, এটা ওকার নাই, আর একটা আছে তমিসূত্র। এই জায়গায় সঠিক উচ্চারণটা হবে
তো এই জায়গায় ওকার হবে সব সময় তোমার, এই জায়গায় ওকার না থাকলেও মূলত এই জায়গায় ওকার হবে উচ্চারণ লেখার সময়, এবং যখন রফলায় আকার থাকবে তখন ওই বর্ণটা একবার লিখে হসন্ত দিতে হবে এবং পরে রফলায় আকার দিয়ে আবার লিখতে হবে। সুতরাং সঠিক উত্তর হবে এইটা, তমিশ্রা। দন্তস্বর নিচে প্রথমে হসন্ত হবে, তারপরে দন্তস্বর সাথে রফলায় আকার হবে। চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্নে। তোমাদের যেমন সেই অস্ত্র এখন সিলেবাসে নাই, তেমনি ঐকতানও কিন্তু সিলেবাসে নাই। ঐকতান মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা, এবং এটার পরিবর্তে তোমরা এখন পড়তেছো সোনার তরী। তার মানে আমাদের সময় আমরা যখন পড়েছি অ্যাডমিশনের জন্য তখন ঐকতান ছিল, এবং এটার লেখক হচ্ছে রবি ঠাকুর। সো রবি ঠাকুরের লেখা ঐকতান কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে যে রবি ঠাকুর সবসময় রোমান্টিক বা হচ্ছে ধরো যে তোমার প্রকৃতি নিয়ে, প্রকৃতির সৌন্দর্য নিয়ে তিনি লেখালেখি করছে, কিন্তু তিনি আসলে শ্রমিকদের নিয়ে, তারপর যারা হচ্ছে কুলি মজুর দিনমজুর, এই যে শ্রমিক সমাজ নিয়ে লেখালেখির সুযোগ বা বৈষম্যের বিরুদ্ধে লেখার সুযোগ তিনি আসলে অত বেশি পান নাই বা অত বেশি এটা চর্চা করেন নাই। দ্যাটস ওয়াই জীবনের শেষ পর্যায়ে এসে তার মনে হয়েছে তার কাজ অপূর্ণ রয়ে গেছে, তার সুরে অপূর্ণতা রয়ে গেছে। দ্যাটস ওয়াই এই সুর বলতে গান বোঝানো হয় নাই, এই সুর বলতে তার কর্মজীবন কর্মপরিধি বোঝানো হয়েছে। কাজী নজরুল যেমন শ্রমিকদের নিয়ে অনেক বেশি লেখালেখি করছে, বৈষম্যের বিরুদ্ধে অনেক বেশি লেখালেখি করছে, রবি ঠাকুর কিন্তু সেটা করে নাই। দ্যাটস ওয়াই ঐকতান কবিতায় মূলত তিনি বলেছে বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। এখান থেকে তিনি মূলত বুঝেছে যে অনেক কিছু পৃথিবীতে আছে, কিন্তু সব কিছু তিনি আসলে পূর্ণতা পায় নাই বা সব জানতে পারেন নাই। দ্যাটস ওয়াই এটাকে সুরের অপূর্ণতা হিসেবে তিনি কিন্তু তুলে ধরছে। অ্যান্ড 15 নম্বর প্রশ্নটা আসছে, পাথর এবার হঠাৎ নড়ে, চরণে উল্লেখিত পাথর কি? এই পাথর হচ্ছে মূলত তোমার লালসালু উপন্যাসের মজিদ। মজিদ কেন তিনি পাথর? এর কারণ হচ্ছে যখন আওয়ালপুরের এক পীর এসে তারই মতো ভণ্ডামি করে তার ব্যবসা লুট করে নিচ্ছিল, পানি পড়া সবাই নিতে মজিদকে বাদ দিয়ে আওয়ালপুরের পীরের কাছে যাচ্ছিল, তখন তিনি আসলে বিষণ্ণ হয়ে গেছে এবং ধরো যে পাথর হয়ে গেছে, বিরহে কষ্টে পাথর হয়ে গেছে। দ্যাটস ওয়াই মজিদকে কিন্তু তিনি আসলে এই গল্পে লালসাল উপন্যাসে সৈয়দ ওয়ালিউল্লাহ মিন করছে। সো এই ছিল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলার 15টা প্রশ্নের সমাধান, যেটা হচ্ছে 2021 এবং 22 সালের। এর পরবর্তীতে আমরা তোমার 22, 23, 23, 24 সহ এই বোর্ডগুলার বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা সমাধান করব, যেটা তোমরা ওয়ান একাডেমির পেজে নজর রাখলে জানতে পারবা। সো আজকে আশা করি তোমাদের বুঝাতে পেরেছি কোন কোন টপিক বেশি পড়তে হবে, কোন কোন টপিক আসলে বেশি এমফাসাইজ করতে হবে এবং কিভাবে প্রশ্ন সলভ করতে হবে। সো আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটা ধামাকা প্রিপারেশন তোমার জন্য নেওয়া সম্ভব এবং ক্লিয়ার কাট একটা কনসেপ্ট তুমি পেয়ে যাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আগামীতে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য শুভকামনা জানিয়ে ওয়ান একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ এখানে শেষ করছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে বিজয়ের মঞ্চে।